যে যত বড় দল তার তো এখন তত বড় কোরবানির জন্য নিজেকে প্রস্তুত করার কথা, কিন্তু আমরা তার বিপরীতে দেখি যে যত বড় দল তত বড় চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। যে যত বড় দল সে তত সন্ত্রাসে নিজেকে জড়িয়ে ফেলে আত্মতৃপ্তি ঢেকুর গেড়ে বলছেন আমরা বড় দল, আমাদের কিছু সমস্যা থাকবে। এই দেশ পরিবর্তনে আপনার সবচেয়ে বড় বাধা জনগণের কাছে। কি করে একটা দল বলে আমি মাথায় আসে না। টকশোতে টেলিভিশনের সামনে আত্মতৃপ্তির সাথে আমি বলছি, আমার পাশে বসে সহ আলোচক ব্যর্থহীন কণ্ঠে বলছে তার কোনো অনুতপ্ত নাই, কোনো অনুশোচনা নাই, কোনো প্রতিক্রিয়া নাই। তার প্রতিক্রিয়া হচ্ছে আমরা বড় দল, আমাদের বড় সমস্যা, আমাদের বড় কোনাকুনি, আমাদের বড় হাজার হাজার লোক আমাদের বহিষ্কার হবে। আজকে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে যত দল বড় তার এই দেশের প্রতি দায়িত্ব তত বড়। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে বড় বা ছোট পর্যালোচনা করে না। বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে বলে এখনো কল রেকর্ডে শেখ হাসিনা এই কথা বলে যে আবার যদি সুযোগ পাই তাহলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব। তার মধ্যে বোঝা যায় জামাত ইসলামী ছাত্র শিবির হচ্ছে তাদের সবচেয়ে বড় শত্রু। আজ একটা কল রেকর্ড আপনারা নিশ্চয়ই একজন ওসির সাথে আওয়ামী লীগের এক নেতার কল রেকর্ড আপনারা শুনছেন। কারা দেখে হাত জাগান, কারা শুনেছেন? সেখানে জামাত ইসলামী ছাত্র শিবির ছাড়া তারা কাউকে টার্গেট করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, জুলাই আগস্ট আবার আসছে, আমরা ক্রেডিট নেওয়া রাজনীতি করার জন্য বক্তব্য দেব। আমি ক্রেডিট নেওয়ার জন্য এই বক্তব্য দিচ্ছি না। সাংবাদিক বন্ধুদের আমার কথায় ভুল বুঝবেন না। ওই কল রেকর্ডে পরিষ্কার আওয়ামী লীগের নেতা যখন ওসিকে কথা বলছেন, ভালো করে মনে রাখবেন জামাত ইসলামীর বীজ পর্যন্ত আমরা শেষ করে দেব, কারণ তাদের কারণে আমাদের পতন হয়েছে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি কি করে বুঝবো আমার প্রকৃত শত্রুকে, আমি কি করে বুঝবো দেশের কল্যাণে কে আসলে কাজ করে, আমি কি করে বুঝবো যে প্রকৃত টার্গেট আমাকে কাকে নিতে হবে, ভালো দল কোনটা বা বুঝার উপায় কি? তিনি একটা কথা বলেছিলেন, ভালো দল কোনটা, দেশের প্রয়োজনে মানুষের গণতন্ত্রের জন্য দল কোনটা, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কারা টিকে ছিল দল কোনটা বুঝার উপায় হচ্ছে তুমি তোমার শত্রুর দিকে তাকাও, শত্রু কাকে টার্গেট করেছে, সে হচ্ছে জনগণের বন্ধু। জনগণের ভোট ছাড়া আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, সেই লোকে এখন কোথায় কোথায় বসে বক্তৃতা দিচ্ছে। সেও বলতেছে যে সুযোগ পাইলে জামাত ইসলামী ছাত্র শিবিরকে দেখে নেব। আমার কাছে ভালো লাগে, আমি ছাত্র জীবনে এই প্রেস ক্লাবে উল্টা পাশে, আপনারা সবাই চেনেন, এটা আজকের কথা না, 2006 সালে ইসলামী ছাত্র শিবিরকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বক্তব্য অনুযায়ী বলা হলো ইসলামী ছাত্র শিবির 1 নম্বর জঙ্গি সংগঠন। কয় নম্বর? 1 নম্বর। পরের দিন আমাদের প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, আমাকে এসে টেলিভিশনের সাংবাদিক বৃন্দ ধরছে, ভাই প্রতিবেশী রাষ্ট্র আপনাদেরকে 1 নম্বর জঙ্গি সংগঠন বলছে, এই হিসেবে ছাত্র শিবিরের কেন্দ্র হিসেবে আপনার মন্তব্য জানতে চাই। আমি বসা ছিলাম, একটু ঢিলাঢালা বসা ছিলাম, এই ঢিলাঢালা বসা থেকে বুকটা টান করছি, টান করে আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ওই আল্লাহর দরবারে সিজদাবনত চিত্তে, কারণ শেরে বাংলা ফজলুল হকের এলাকার মানুষ, আমি বরিশালের লোক। শেরে বাংলা ফজলুল হক এখন থেকে বহু বছর আগে বলে গেছে, ওই আধিপত্যবাদী রাষ্ট্র যতক্ষণ তোমাকে বন্ধু বলবে ততক্ষণ বুঝতে হবে তুমি ভুল পথে আছো, আর যতক্ষণ তোমাকে রং পথে আছো, তোমাকে শত্রু টার্গেট করবে ততক্ষণ বুঝতে হবে তুমি ঠিক পথে আছো। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে 1 নম্বর তালিকায় রেখেছে, তার মানে এদেশের জনগণের প্রিয় বন্ধুত্বের তালিকায় জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবির কাজ করতে সক্ষম হয়েছে। দুই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা শুধু একটা সরকার পতন করি নাই, আমরা শুধু শেখ হাসিনার লড়াই নেই, আমরা আধিপত্যবাদের কবর রচনা করেছি। সেই কারণে আমাদের এই প্রেস ক্লাবে, আমাদের এই পল্টন মোড়ে, আমাদের এই মৎস্য ভবনে এই নেতারা যারা এখানে কর্মীরা বসে আছেন, ক্ষুদ্র ক্ষুদ্র কর্মীরা জীবন বাজি রেখেছেন। 2024-এর জুলাই আগস্ট না হলে এই একজন লোককেও এখানে বসা দেখতেন পারতেন না। এই ভাইদের একজনকেও খুঁজে পাওয়া যেতে কিনা সন্দেহ আছে।
জীবন বাজি রেখে তারা এখানে পল্টন মোড়ে এসেছে, জীবন বাজি রেখে মৎস্য ভবনে এসেছে। তারা জানতো না সেনাবাহিনী, পুলিশ, র্যাব আমাদেরকে গুলি করবে নাকি তারা আমাদেরকে বুকে আগলে ধরবে। আমরা গুলি বুকে ধারণ করার সিদ্ধান্ত নিয়ে ওখানে এসেছিলাম। সকাল 10:30 পৌনে 11টা পর্যন্ত এই ভাইদের সাথে ফোনে যখন আমার কথা হয়, বলেছে মাসুদ ভাই যাচ্ছি, আল্লাহ ভরসা, যা হয় হবে। আমাদের সামনে আমাদের ছাত্র জনতা, আমাদের ভাই বোনেরা সেদিন বলেছিল আমাদের সামনে গুলি, আমাদের পিছনে স্বাধীনতা, এই দুটা ছাড়া আমাদের আর কোনো পথ খোলা। আমরা বড় দল, আমরা এটা চাচ্ছি, এটা হবে, আমরা এটা করতে চাই, এটা করতেই হবে। আরে ভাই এইটা করতে হবে, আমরা বড় দল। এই কথা তো ওবায়দুল কাদের বলতে বলতে তো লঙ্গি ছাড়া পালাইতে বাধ্য হয়েছে। এই কথা বলতে বলতে তো শেখ হাসিনা তার পরিবার ছাড়া আর কাউকে নিতে পারে নাই। এই পরিবারতন্ত্র আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছে। পরিবারতন্ত্রের রাজনীতি আগামী দিনেও যদি আমি করি, তাহলে আমাকে মনে রাখতে হবে ওই পরিবার আমাকে ফালিয়ে এই জনগণকে ফেলে রেখে তারাও হয়তো পালিয়ে যাবে। কারণ ওটা পরিবারতন্ত্রের রাজনীতি, ওটা জনগণের রাজনীতি নয়। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ জানতেন তার ফাঁসি হবে, জানতেন তাকে হত্যা করা হবে, জানতেন তাকে শহীদ করা হবে। মীর কাসেম আলী মিন্টুকে জানিয়ে দেওয়া হয়েছিল আপনি দেশে ফিরলে আপনাকে হত্যা করা হবে। তিনি এই কথা বলতে পারতেন, দেশের পরিস্থিতি ভালো হোক তারপর দেখি আমি আসতেছি। তিনি এই কথা বলতে পারতেন, তোমরা যারা আছো আপাতত আমার প্রতিষ্ঠান দেখা রাখো, কারণ আমার নিরাপত্তা আগে, সেফটি ফার্স্ট, আমার নিরাপত্তা আগে। যেই শফিকুল ইসলাম মাসুদ বলে, সেই শফিকুল ইসলাম মাসুদের কাছে সে না নিজে নিরাপদ, না তার হাতে কোনো একটা দেশ নিরাপদ। আমাদের মীর কাসেম আলী মিন্টুকে তো এই কথা জানিয়ে দেওয়ার পর তিনি মাথা উঁচু করে এয়ারপোর্ট দিয়ে লুকিয়ে নয়, ক্যাপ পরে নয়, মাস্ক পরে নয়, মাথা উঁচু করে তিনি বলেছেন এই দেশ আমার, আমার মৃত্যুর ঠিকানা এই দেশ, যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে এই দেশে আমার মৃত্যু হবে। ওনাকে পরিবার থেকে বলা হয়েছিল আপনার অফিসে যাওয়ার দরকার নাই, বলছে ওটা আমার অফিস নয়, ওটা আমার এই দেশের মানচিত্রের জনগণের ভালোবাসার প্রতীক, আমি আমার অফিসে যাব। উনি ঘর থেকে গ্রেফতার হয়েছেন, অফিস থেকে হয়েছেন। দিস ইজ হিস্ট্রি, উই হ্যাভ নাইসলি গ্লোরিয়াস পাস্ট। বাংলাদেশ জামাত ইসলামী, আজকে কেউ কেউ বলেন জামাত ইসলামী মুখে এক কথা বলে কাজে আর একটা করে। বাংলাদেশ জামাত ইসলামী সেই দল যা তারা করে সেটাই তারা বলে, আর যা বলে সেটাই তারা করে। তার জন্য ফাঁসি আসলেও আমাদের মাথা নত করতে পারে নাই।